তাহলে কোর্সটার টাইটেল একটু আমাকে ভালো করে বলো তো দেখি একটু, কে বলতে পারো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কোর্স টাইটেল হচ্ছে ফিড প্রসেসিং, কনজারভেশন অ্যান্ড ফিড ইন্ডাস্ট্রি। না মনে হয়। না স্যার, হ্যাঁ, তাই তো বলতেছি, হ্যাঁ। অ্যানিমাল অ্যান্ড পোল্ট্রি হাইজিন বাই সিকিউরিটি অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট স্যার। আবার একটু বলো। অ্যানিমাল। অ্যানিমাল অ্যান্ড পোল্ট্রি হাইজিন বাই সিকিউরিটি অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, আমরা মনে হয় শুরু করি, তাই না একটু? জি স্যার, শুরু করতে পারেন স্যার। হ্যাঁ, আমরা একটু শুরু করা দরকার, আর যে আমরা আবার পরে ক্লাস। দেখা যায় আমার স্লাইড দেখা যায়? না স্যার। হ্যাঁ। দেখা যায়। জি স্যার। জি স্যার। ক্লিয়ার। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা শুরু করলাম, হ্যাঁ ইনশাআল্লাহ। জি স্যার। 37 পার্টিসিপেন্ট হচ্ছে, মানে আমরা আহ, তোমাদেরকে প্রথমে স্বাগত জানাই আমাদের নতুন কোর্স। তারপরেও আমরা তোমাদেরকে চিনি না, তোমরা আমাদেরকে মানে আমাকে চিনো না পার্সোনালি, বাট আমি কোর্স টিচার হিসাবে তোমাদের এই কোর্সটি সম্পন্ন করার চেষ্টা করবো, আমার সর্বোচ্চ চেষ্টা। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হচ্ছে শুধুমাত্র মানে পরবর্তী কর্মময় জীবনে কাজ করার জন্য, নট হচ্ছে একটি ভালো জানাশোনার জন্য না। মানে ঘটনা হচ্ছে যে আমি যেন এই কাজটি ইফেক্টিভ করতে পারি, আমার মেধা সৃষ্টি হয়, এবং আমার সেই চিন্তা শক্তিটা দিয়ে আমি যেন বাস্তব জীবনে পরবর্তী কাজে লাগাতে পারি। তো এখানে আমরা একটা গাইডলাইন দিব, স্পেশালি একটা গাইডলাইন আসবে, যে গাইডলাইনটি তোমার তখন তুমি যে ফিল্ডে যাবা, তখন ফিল্ডে জন্য গেলে সেই ফিল্ড অনুযায়ী আমি কিভাবে ওই প্রবলেমটা, চ্যালেঞ্জটা ওভারকাম করতে পারবো, সেই মানে ক্যাপাবিলিটি ডেভেলপ করা। কারণ আমরা ভবিষ্যৎ পরেই কিন্তু আমাদের কাজ হচ্ছে কর্মময় জীবনে চলে যাওয়া। তো আমার টার্গেটটা থাকবে যে আসলে তোমাদেরকে একটু ক্যাপাসিটি বিল্ড আপ করা লেকচারের মাধ্যম দিয়ে। কারণ ইউনিভার্সিটি টিচিং বা ইউনিভার্সিটি কিন্তু নট অনলি শুধু পড়াবে, তোমাদের দিবে। তো আমরা ওইভাবে চিন্তাটা করবো, মানসিকতার পরিবর্তন করব, যে মোটিভেশন হবো যে না, আমাকে এই কাজটি থেকে মানে বাস্তব জীবনে আমি চ্যালেঞ্জ ওভারকাম করে আমি একটি সুন্দর সুখী জীবন যাপন পালন করবো। ঠিক আছে। সো আমাদের মোটিভেশনটা হবে এরকম ভাবে যে আমরা শুধু পড়ার জন্য পড়া নয়, থাকার জন্য থাকা নয়, আমরা নাম্বারের জন্য আসলে পড়া নয়, পড়া হচ্ছে আমার কর্মময় জীবনের জন্য, ভবিষ্যতে আমি যেন কাজে লাগাতে পারি। তা আমরা কোর্সটি আসলে একটু বড়, এবং এটা কয়েকটা টার্মে আছে তোমাদের আসলে, যেটা মানে এখানে অনেকগুলো সেগমেন্টস আসলে আছে। যেমন তোমরা বলছে অ্যানিমাল অ্যান্ড পোল্ট্রি হাইজিন, হাইজিনই তো আমাদের আসলে একটা কোর্স, মানে বড় কোর্স থাকে। বায়ো সিকিউরিটি আর একটা পার্ট, এবং একটা অ্যানিমাল ওয়েস্ট ম্যানেজমেন্ট।
বা পোল্ট্রি ওয়েস্ট ম্যানেজমেন্ট। আমরা শেষের দিকে আমরা একটু আসলে শুরু করতে চাই যে আসলে কেন হাইজিন দরকার, বায়োসিকিউরিটি এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট। অ্যাকচুয়ালি আমার সাথে আসলে পরিচয় হচ্ছে যে আমি আসলে দেখছি আমরা প্রফেসর ডক্টর এ কে এম আহসান কবির। আমাদের এখানে অ্যানিমাল হাজবেন্ডারি ফ্যাকাল্টি আছে, সেই ফ্যাকাল্টির একটি ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট অফ অ্যানিমাল সায়েন্স। আমি সেই অ্যানিমাল সায়েন্স ডিপার্টমেন্টে আসলে 2001 সালের 27শে জানুয়ারি লেকচারার হিসাবে জয়েন করি এবং 2001 সালের 27শে জানুয়ারি থেকে আফটার দ্যাট মিন্স 24 ইয়ার্স অলরেডি পাস। আমি তারপরে জার্মানি থেকে মাস্টার্স করি এবং আমরা অর্গানিক অ্যানিমাল হাজবেন্ডারির উপরে বাংলাদেশে থাকতো এবং সেখানে আমি গেস্ট সায়েন্টিস্ট হিসাবে চাকরি করি কয়েক বছর। তারপরে হচ্ছে যে আমরা জাপানের ইউনিভার্সিটি অফ টোকিও থেকে আমি পিএইচডি করি অ্যানিমাল রিসোর্স সায়েন্সেস এর উপর এবং দ্য ইউনিভার্সিটি অফ টোকিও থেকে। এবং আমরা পরবর্তীতে আমি জাপানের শিনসু ইউনিভার্সিটি, থাইল্যান্ডের ক্যাটসাট ইউনিভার্সিটি, মহাসারাকা ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ টেকনোলজি, চায়না গঞ্জি ইনস্টিটিউট অফ এনার্জি কনভার্সনে আমি টিচিং হিসাবে চাকরি করি আসলে কয়েক বছর ধরে। বর্তমানে আমরা আমাদের এখানে যে কোর্সটি আছে, আমরা এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অ্যানিমাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, আমাদের ভেটেরিনারি ফ্যাকাল্টিতে আমরা অ্যানিমাল ওয়েস্ট ম্যানেজমেন্ট একটি কোর্স পড়াই। এই কোর্সে কোর্স টিচার হিসেবে আমি মানে কন্ডাক্ট করি এবং আমরা নর্মালি আমার কয়েকটি প্রযুক্তি আছে যেগুলো যে আমরা লিপ্ত কৃষি বা অন্য জায়গায় আছে। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা। আমি 1995-96 সেশনে বাকৃবিতে ভর্তি হই এবং 2000 সালে অনার্স পাস করি। 2000 সালের ডিসেম্বর মাসে, কিন্তু 2001 সালের 27শে জানুয়ারি আবার শিক্ষক হিসাবে যোগদান করি। এটা হচ্ছে আমার ছোট্ট একটি পরিচয়। তোমাদের সবারই আস্তে আস্তে হয়তো সুযোগ যদি হয় কোনো সময় ফিজিক্যালি যাওয়ার, তখন আমরা আসলে করবো, কিন্তু এখন অনলাইনে আমরা সম্পূর্ণ পরিচয় হওয়া একটু কঠিন। আমরা দেখি যতটুকু পারা যায় আমরা ইন্টারেক্টিভ করার চেষ্টা করি। তা আমার হচ্ছে যে আমরা তোমাদের এই কোর্সটি যেহেতু একটু কত ক্রেডিট, তাও আমার আসলে ভালো ধারণা নেই, আমরা করি না, আমরা আস্তে আস্তে হয়তো পাবো। আমি স্যার 2 ক্রেডিট স্যার। 2 ক্রেডিট মানে সপ্তাহে 2টা ক্লাস, তাই না? স্যার আপনার ইচ্ছা মতো যে কোনো না, মতো এটা নিতে না, পারবেন। মানে আমি সিস্টেম আছে, আর পরবর্তী প্র্যাকটিক্যাল আছে, তাই না? জি স্যার, এটা ল্যাবের একটা পার্ট আছে প্র্যাকটিক্যাল স্যার। আলাদা না, কোটা ল্যাবের জি পার্ট স্যার, আছে না? আমরা জি স্যার, ল্যাবে 1 ক্রেডিট স্যার, আর থিওরি 2 ক্রেডিট। দেখি আমরা যতটুকু সুযোগ হয়, যদি মনে হয় এখানে এসে দেখে যাওয়ার বা ওখানে করার সুযোগ থাকলে আমি এর সাথে আলাপ করবো। তাহলে আমরা এক একটা পার্ট করে আসলে আগাতে চাই, সেজন্য কারণ বিভিন্ন প্রকার সেগমেন্টস আছে। আমরা অ্যানিমাল ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা যদি এই জায়গায় যাই, তাহলে প্রথমে আমাদেরকে আসলে জানা দরকার যে অ্যানিমাল ওয়েস্ট আসলে কি, তাই না? তাহলে আমাদের অ্যানিমাল ওয়েস্টটা কি? তাহলে আমরা প্রথম তোমরা একটু লিখবা যে হোয়াট আর অ্যানিমাল ওয়েস্ট, মানে আমাদেরকে যেটা জানা দরকার, যে আমরা পড়ানোর চেষ্টা করবো যে হোয়াট আর অ্যানিমাল ওয়েস্ট। এখন অ্যানিমাল ওয়েস্ট আমি আবার বলছি, আমি কিন্তু তোমরা ধরো এস দিলে সংজ্ঞা পেয়ে যাবা কোনো জায়গায়, কিন্তু আমার কাজ হচ্ছে যে তোমরা কিভাবে করতে হয় এবং কারেক্ট জায়গাটিকে নক করে দাও যে আমরা কি করবো। অ্যানিমাল ওয়েস্ট আসলে একটা অ্যানিমাল থেকে, অ্যানিমালের বডি থেকে আমরা যেটা এক্সক্রিট হয়, প্রথম শব্দটা হচ্ছে যে যদি আমরা বলি ইন্ট্রোডিউস ইউরসেলফ, তাহলে আমরা বলি তোমার নাম কি, তোমার কোথা থেকে এসেছো, তারপরে আছে যে তুমি কি করতে ভালোবাসো, তোমার ভবিষ্যৎ এম কি, সবকিছুই কিন্তু আসলে তোমার 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 তো প্রমাণ করতে হবে, তাহলে ইন্ট্রোডিউস ইউরসেলফ। তো এরকম প্রথমে আসলে অরিজিন যদি আমরা হিসাব করি, তাহলে অ্যানিমাল ওয়েস্ট মানে একটা ফার্মের থেকে আসে, মানে যেখানে আমরা অ্যানিমাল পালন করি, সংক্ষেপে অ্যানিমাল ওয়েস্ট। তাহলে হচ্ছে প্রথমটা কি হচ্ছে যে অবশ্যই একটা যে জিনিসটি অরিজিন হবে অবশ্যই অ্যানিমাল থেকে, কিন্তু আমরা পাই হচ্ছে নর্মালি যেটা বলি এক্সক্রিট হয় অর্থাৎ আলা, মানে আমরা ফিজিওলজিতে যেমন আছে যে মানে ডাইজেশন হবে, ডাইজেশন হওয়ার পরেও বাকি যে অংশগুলো থাকবে সেটা আসলে বাইরে বের হবে, এখানে কেউ ফোর্স করে না, মানে অটোমেটিক এক্সক্রিট মানে নির্গমন হওয়া। তো ইউজুয়ালি যেটা এক্সক্রিট হয় অ্যানিমালের বডি থেকে, যেটা এক্সক্রিট হয় এবং অ্যানিমাল ফার্মের থেকে যেটা এক্সক্রিট হয়, সবই আসলে অ্যানিমাল ওয়েস্ট। মানে অ্যানিমাল যেখানে থাকে তার রিলেটেড যেটা এক্সক্রিট হয়, অর্থাৎ এটা আমাদেরকে চাওয়া নেই, কিন্তু অটোমেটিক এটা হবে। বুঝতে পারছি? তাহলে প্রথম হচ্ছে যে আমরা একটা এক্সক্রিট হবে, কিন্তু অনেকে আমরা আসলে আবার অন্যভাবে অনেক জায়গায় সংজ্ঞা দেওয়া আছে, সেটা হচ্ছে যে আমরা আসলে অ্যানিমাল থেকে যেটা
যে কাজের জন্য অ্যানিমালটাকে পালন করি সেটাকে বলা হয় প্রোডাক্ট। যে কাজের জন্য পালন করি, যদি আমরা ডেইরি ফার্ম করি তাহলে মিল্ক হচ্ছে প্রোডাক্ট, যদি আমরা বিফ ক্যাটেল ফার্ম করি তাহলে মিট হচ্ছে প্রোডাক্ট। কিন্তু ডেইরি ফার্মের মিল্ক হচ্ছে কিন্তু প্রোডাক্ট, কিন্তু ওর বাচ্চা যখন জবাই করবো তখন কিন্তু আসলে বাই প্রোডাক্ট, কারণ মূল উদ্দেশ্য ছিল হচ্ছে যেটা সেটা হচ্ছে প্রোডাক্ট। এখন প্রোডাক্ট পাইতে যায় গেলে আনুষঙ্গিক যেটা আছে সেটা হচ্ছে বাই প্রোডাক্ট। আর আসলে প্রোডাক্ট এবং বাই প্রোডাক্টের যায় আলোচনা করার জন্য যে এখানে আমাদের ফার্ম থেকে অটোমেটিক যেটা চলে আসে, আসলে নর্মালি আমরা যেটা বলি এক্সপিটা, যার ইকোনমিক ভ্যালু ওখানে নাই, ওই সময় নাই। তাহলে আমরা পরেরটা কিন্তু আরেকটা যে বলতেছি যে আসলে কি তার ইকোনমিক ভ্যালু নাই, বাট যদি প্রসেস করি তাহলে এটাকে রিসোর্সে পরিণত করা যায়। বুঝতে পারছে? তাহলে প্রথম হচ্ছে অ্যানিমাল ওয়েস্ট, প্রথমে একটা যদি বুলেট দিয়ে লেখো যেটা এক্সক্রিট অফ অ্যানিমালস, এক্সক্রিট অফ অ্যানিমাল। আমরা তো ইয়েতে যাবো পরের স্লাইড। 2 নম্বর হচ্ছে কি তাহলে এটার ইকোনমিক ভ্যালু, ডাইরেক্ট ইকোনমিক ভ্যালু নাই, অর্থাৎ কিন্তু প্রসেস করলে ইকোনমিক ভ্যালু পাওয়া যাবে। বুঝতে পারছি? তাহলে প্রথম হচ্ছে ডাইরেক্ট স্যার শুধু ইকোনমিক কমা স্লাইডটাই দেখা যাচ্ছে। হ্যাঁ না, আমি স্লাইড দেইনি, চিন্তা করছি আমরা আমরা বলছি হোয়াট আর অ্যানিমাল ওয়েস্ট। এই অ্যানিমাল ওয়েস্টের আমরা প্রথম আসলে সংজ্ঞাটা আমি আসলে এখানে আসলে আমরা অ্যানিমাল মেনুর ম্যানেজমেন্ট পড়াবো, সেই জন্য আমরা কিন্তু তার মেনুটা আগে কি সেই জিনিসটা আমি একটু বোঝার চেষ্টা করছি। বুঝতে পারছি? মানে সংজ্ঞা হোয়াট আর অ্যানিমাল ওয়েস্ট হচ্ছে the split of animals that has no direct economical value. ইকোনমিক্যাল ভ্যালু মানে ওই সময় সরাসরি করলে কোনো ভ্যালু পাওয়া যায় না, কিন্তু এটাকে প্রসেস করতে হয়। যদি প্রসেস না করি তাহলে সে করে হ্যাজার্ড তৈরি করবে, যদি প্রসেস না করি তাহলে হ্যাজার্ড তৈরি হবে। হ্যাজার্ডের মাধ্যমে কি হবে? ফুড সেফটি, মানে আমরা ফুড সেফটি পাবো না, অ্যানিমাল হেলথের বা হেলথ ম্যানেজমেন্টের মানে হেলথের উপরে থ্রেটেন্স হবে। মানে হোয়াই উইল স্টাডি দিস, মানে সেই জিনিসটা আসলে আমরা পড়ার আগে একটা ইয়েটা পড়তে যাচ্ছি, তোমাকে একটু ইয়ে দিচ্ছি। বুঝতে পারছি না? তাহলে আমরা কি করে একটা থ্রেটেন্স দেয়, যে থ্রেটেন্সটা হচ্ছে কিরকম? একটা স্লাইড দেখা যায়, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখা যায়। আমরা একটা মানে ব্যাকগ্রাউন্ড আলোচনা করতেছি, নাহলে পড়াতে যাওয়ার আগে আমরা আসলে কোর্সটার মধ্যে যাবো, ঠিক আছে না? কেন আমরা কোর্সটি পড়বো তার মাথার মধ্যে ঠিক করতে হবে। এই জায়গায় দুইটা স্লাইড দেওয়া, একটা স্লাইড দেওয়া আছে যে জায়গায় দেখো দুই ধরনের পাশে, দুই পাশের হলো দুইটা এগ্রিকালচার প্র্যাকটিস দেওয়া আছে। একটা গুড এগ্রিকালচার প্র্যাকটিস, একটা হচ্ছে কনভেনশনাল এগ্রিকালচার প্র্যাকটিস। দ্যাট মিনস আমরা যদি কনভেনশনালি অর্থাৎ যেভাবে আমরা প্র্যাকটিসটি করতেছি, দেখা যায় না যারা ডান পাশে যেটা আছে, আমরা যেভাবে আমরা কনভেনশনাল প্র্যাকটিস করছি সেখানে দেখো যে 3টা স্তর আমরা ভাগ করেছি। একটা হচ্ছে নিচে হচ্ছে পানি, উপরে আছে মাটি, আর তার উপরে আছে বাতাস। কারণ এনভায়রনমেন্টের 3টা কম্পোনেন্ট, এনভায়রনমেন্টের 3টা কম্পোনেন্ট। এই কম্পোনেন্টের মধ্যে যদি আমরা কনভেনশনাল যেভাবে করতেছি সেইভাবে দেখলে দেখা যায় যে এখানে দেখো যে একটা জিনিস হচ্ছে যে একটা কৃষক সে কি ব্যবহার করছে, ফার্টিলাইজার ব্যবহার করছে, পেস্টিসাইড ব্যবহার করছে, তাই না? দেখা যাচ্ছে না? তার পাশে যে এটা আছে একটা কৃষক ফার্টিলাইজার ব্যবহার করছে, পেস্টিসাইড ব্যবহার করছে। ফার্টিলাইজার এবং পেস্টিসাইড ব্যবহার করার ফলে এই যে লিচিং গুলো হচ্ছে, তার মানে হচ্ছে যে আমরা তার থেকে যেটা আসছে সেটা পানিতে চলে যাচ্ছে। পানিতে চলে যায় কি পানির যে ফিজিওলজি, সেই ফিজিওলজি বা পানির যে ওয়াটার বডি সেটা নষ্ট করছে। নষ্ট করলে কি যে পানির মধ্যে যে পানির নিচে যেমন একবার যেটা গাছ থাকে, এই বাম পাশে যদি হিসাব করে দেখো মাছ আছে বা গাছ আছে, এবং ডান পাশে দেখো গাছগুলো নাই, তাই না? আছে একদম নিচে, নো স্যার। না স্যার। হ্যাঁ পার্থক্য আছে না দুইটার মধ্যে, ছবিটার মধ্যে? জি স্যার। তাহলে আমরা এর ভিতরে দেখো যে আসলে প্রথমে দেখো এই ডান পাশে ভালো গুড এগ্রিকালচার প্র্যাকটিস যেখানে আছে সেখানে মাছগুলো দেখো বলা অক্সিজেন ছাড়ছে, কিন্তু মাছগুলো হেলদি, তাই না? মানে ফিশ আমরা এখানে দেখাচ্ছি মাছটা আসলে হেলদি, তাই তো?
এখানে প্লান্ট আছে, প্লান্টের নিচে আসলে অ্যাকোয়ারিয়াম সম্পূর্ণটা আছে, কিন্তু ডান পাশে যদি দেখো মাছগুলো কিন্তু আস্তে আস্তে মারা গেছে, মানে এই যে কঙ্কাল দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে যে মাছটা যে ছেড়ে গেছে বডির মধ্যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং মানে এর মধ্যে নাইট্রাস পয়জনিং হয়ে গেছে। নাইট্রাস পয়জনিং হলে পানিটা আসলে দূষণ করবে। তাহলে ওয়াটার বডিকে দূষণ করলে কি হবে? ওয়াটারের মধ্যে যে অ্যাকোয়ারিয়াম মানে বায়ো সিস্টেম আছে, সেই বায়ো সিস্টেমটা আসলে নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছি? জি 2 স্যার। নম্বর আছে সয়েলের ভিতরে দেখো, এবার যদি আমরা যে জায়গায় ফসল ফলাই অথবা আমরা যদি ফার্মিং করি, লাইভস্টক ফার্মিং, সয়েলের বেলায় দেখো সয়েলের কিন্তু একটা স্তর স্তর সঠিক, যে সয়েলের ভিতর যে আমরা যদি সঠিকভাবে যদি মানে ম্যানেজমেন্ট করি, গুড এগ্রিকালচার প্র্যাকটিস করি অথবা প্র্যাকটিস করি, তাহলে কি হবে? সয়েলের স্তরে স্তরে যেভাবে থাকার কথা, সয়েল হেলথের কন্ডিশন অনেক স্পষ্ট থাকবে। এই যে হেলথ কন্ডিশন, আর ডান পাশে দেখো যে হেজি, অনেকটা মুখ গোমড়া, মানে গন্ধকার এর মতো হয়ে গেছে, তাই না? ব্যাপারটা না, সয়েলের ভিতরে যে মিনারেল গুলো আছে সেই মিনারেল গুলো ক্লিয়ার না, স্ট্রাকচারাল গুলো ক্লিয়ার না। তো সেই জন্য হচ্ছে কি, সেখানে আমরা যেহেতু ফসল ভালো হচ্ছে না, অতিরিক্ত পরিমাণে আমরা তখন কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করছি, যা ফুড সেফটির জন্য ভয়ঙ্কর। এবং উপরে যদি দেখো, তাহলে উপরে দেখো যে বাম পাশের যে ছবিতে যখন গুড এগ্রিকালচার প্র্যাকটিস যখন হচ্ছে, তখন খেতে ভালো হচ্ছে, ওর স্বাস্থ্য ভালো হচ্ছে, ফার্মার্স তো অবশ্যই একটা গুড ফার্মার্স হচ্ছে, মানে ফার্মার্স তো হ্যাপি ফার্মার্স হচ্ছে, অর্থাৎ সোশ্যালি অ্যাকসেপ্টেবল ফার্মার্স হচ্ছে, যেখানে পাখি বেশি থাকতেছে, বাতাসটাও সে স্বাস্থ্যকর বাতাস নিতে পারছে। কিন্তু এই ফলে যখন দিচ্ছি তখন আমাদের কিন্তু এয়ারটাকে সে নাইট্রাস অক্সাইড হোক, মিথেন হোক, আর মানে যে কোনো প্রকারে বাতাসে আসলে দূষিত বাতাস যাচ্ছে। দূষিত বাতাস গেলে সেটা যখন আবার ডাস্ট বা পার্টিকেলের সাথে মিশে যাচ্ছে, তখন সে কৃষককে বা মানুষকে হেলথের হ্যাজার্ড তৈরি করছে। তাহলে আসলে ওয়েস্ট ম্যানেজমেন্ট করার দরকার হচ্ছে, এই কারণে ওয়েস্ট ম্যানেজমেন্ট করার দরকার হচ্ছে, কারণ যে আমরা খুব এনভায়রনমেন্টে যে পলিউশন হয়, সেই পলিউশনটা রক্ষা করার জন্য। বুঝতে পারছি? এনভায়রনমেন্টে যে পলিউশন হয়, সেই পলিউশনটা রক্ষা করার জন্য। কিভাবে এনভায়রনমেন্টে পলিউশনটা হচ্ছে সেটা আসলে আমরা এইভাবে একটু দেখাইছি। এনভায়রনমেন্টে 3টা কম্পোনেন্ট, একটা হচ্ছে সয়েল, এয়ার, আর একটা হচ্ছে ওয়াটার। সয়েল, এয়ার এবং ওয়াটার, সেই সবটাকে আসলে মানে পলিউশন করছে, এবং পলিউশন করছে বলে এই পলিউশন ঠেকানোর জন্যই আসলে আমরা কি করি, এই পলিউশনের ফলে কি হবে, মানুষ হ্যাজার্ড ভোগ করছে, মানুষ হলো হেলথ ফুড সেফটি পাচ্ছে না, অর্থাৎ ফুড সেফটি পাচ্ছে না, তার হেলথের মানে গুড হেলথের পরে থ্রেট তৈরি হচ্ছে, বা একটা ইয়ে তৈরি হচ্ছে না, সে জায়গায় পাওয়ার সুযোগ আসলে নেই। তো আমাদেরকে অ্যানিম্যাল ওয়েস্ট অবশ্যই অবশ্যই ম্যানেজ করতে হবে। বুঝাতে পারছি? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি স্যার। মানে তাহলে আমরা প্রথমে একটা ক্লাসটা আসলে ইয়েটা করছি, তাহলে আমরা যদি মনে করো যে শবনম বলতে পারবা যে আসলে ওয়েস্ট বলতে আমরা কি বুঝাতে চাইছি, অ্যানিম্যাল ওয়েস্ট আসলে কোনটা? 35 আইডি শুনতে পাও আমাকে? সাসকিয়া 40, হ্যালো? কেউ এদের থেকে চলে গেছো নাকি সবাই? কে বলতে পারবা বলো? আমি বুঝাচ্ছি অ্যানিম্যাল, হোয়াট আর অ্যানিম্যাল ওয়েস্ট, স্যার পারবো। বলো। স্যার এনিম্যাল ওয়েস্ট বলতে বোঝায় যে এক্সক্রিট অফ এনিমাল, মানে যেটা আমরা এনিমাল থেকে পাই, সেটা ফার্ম এনিমাল হতে পারে বা যে কোনো এনিমাল হতে পারে। অ্যানিমেল থেকে নির্গত হয় যেটা, তাই না? মানে জি আমরা এক্সক্রিট হয়। ফিজিওলজি এক্সক্রিট হবে, জি অবশ্যই এক্সক্রিট হতে হবে। তারপরে তারপর স্যার এটার হচ্ছে কোনো ডিরেক্ট ইকোনমিক ভ্যালু থাকবে না, কিন্তু যখন আমরা এটাকে প্রসেস করব তখন এর একটা ইকোনমিক ভ্যালু থাকবে। মানে আসলে ডিরেক্ট ইকোনমিক ভ্যালু থাকে না বলবো না, আমরা ডিরেক্ট ইকোনমিক ভ্যালুর জন্য আমরা ওটাকে সংগ্রহ প্রসেস করি না, কারণ কালেকশন করি না, কিন্তু এটাকে অবশ্যই কালেকশন করতে হবে। এখন আমরা যদি পরবর্তীতে বলো যে কালেকশন যদি না করি, তাহলে আসলে কি তৈরি করে? স্যার হ্যাজার্ড তৈরি করবে। হ্যাজার্ড হচ্ছে কয়েক প্রকার? 3 প্রকার স্যার, এয়ার পলিউশন করবে, ওয়াটার পলিউশন করবে, সয়েল পলিউশন। আমরা আসলে ওই জিনিসটা বলি না। হ্যাজার্ড হচ্ছে আসলে 3 প্রকার, একটা ফিজিক্যাল হ্যাজার্ড, একটা কেমিক্যাল হ্যাজার্ড, আর একটা হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড। জি স্যার, মানে ওইটাই। ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল হ্যাজার্ড, এই হ্যাজার্ড গুলোর মাধ্যম দিয়ে কি হয়, মানে পলিউশন হয়, তাই না? ব্যাপারটা আছে না? এই পলিউশন হচ্ছে সয়েলকে পলিউশন করে, এয়ারকে পলিউশন করে, ওয়াটারকে পলিউশন করে।
এই পলিউশনের মাধ্যমে আমরা কি ইফেক্টটা হচ্ছে, ইফেক্ট কি? আমরা কোয়ালিটি বা সেফ ফুড প্রোডাকশন করতে পারছি না, তাই না? সেফ ফুড প্রোডাকশন করতে পারবো না, এবং এখান থেকে অ্যানিম্যাল এবং হিউম্যানের উভয়ের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশ তৈরি হয় যদি আমরা এটাকে ব্যবস্থা না করি। ঠিক আছে না? বুঝতে পারছি? তো তাহলে আমি এখান থেকে যদি একটু সামারাইজ করি, যে অ্যানিম্যাল ওয়েস্টটা হচ্ছে যে আমরা তোমরা অ্যানিম্যাল ওয়েস্টটা হচ্ছে একটা স্প্লিট অফ অ্যানিমালস, যেটার ইকোনমিক ভ্যালু আমরা সরাসরি ওই সময় পাই না, বাট আমরা এটাকে প্রসেস করে ইকোনমিক ভ্যালু পেতে পারি। কারণ একটা সাস্টেনেবল ফার্মিং এর প্রথম শর্ত কিন্তু চারটা, একটা হচ্ছে তিনটা, একটা হচ্ছে ইকোনমিক ভায়াবিলিটি থাকতে হবে, মানে তোমার যদি লাভ না হয় তাহলে তুমি আসলে কিন্তু করবে না, 2-4 দিন করবে। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্টাল ক্ষেত্রে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন এবং সয়েল পলিউশনকে হাত থেকে রক্ষা করবে। 3 নম্বর হচ্ছে যে আসলে সোশ্যালি সেটা অ্যাকসেপ্টেবল হতে হবে। যেমন এখন যদি একটা খামার করি আমরা, অনেকে কিন্তু বাড়িতে দেখবো ঝগড়া করে যে আমার বাড়ির পাশে তো ইউরিন দিচ্ছিস, মানে এ রাখতেছিস, নোংরা মাছামাছি আসতেছে, তাহলে এক্ষেত্রে সোশ্যালি কিন্তু অ্যাকসেপ্টেবল করছে না। তো আমাদেরকে অবশ্যই সোশ্যালি অ্যাকসেপ্টেবল হতে হবে। তাহলে তোমাদের কাজটা কি? প্রশ্নটা হচ্ছে কিন্তু হোয়াট আর অ্যানিমাল ওয়েস্ট, হোয়াই ডু উই নিড টু লার্ন অ্যানিমাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। প্রশ্ন বুঝছো? জি স্যার। হোয়াট আর অ্যানিমাল ওয়েস্ট, হোয়াই ডু উই নিড টু ডু অ্যানিমাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, অথবা আমরা যেহেতু স্টুডেন্ট সেই জন্য আমরা বলি লার্নিং অ্যানিমাল ওয়েস্ট ম্যানেজমেন্ট কোর্স, অর্থাৎ দ্য অবজেক্টিভস অফ লার্নিং অ্যানিমাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে? প্রথম অবজেক্টিভ, তাহলে আমরা যদি আবার ইনডাইরেক্টলি ওরকম ভাবে যাই, অ্যানিমাল রিয়ারিং এর অবজেক্টিভ কি বলো তো দেখি? হোয়াট ইজ ফার্ম, কি বলতে পারবা? ফার্ম কি? ফার্মিং সিস্টেম পড়াচ্ছে। ফার্ম ইজ an organization making unit within which crop and livestock production is carried out for the purpose of satisfying farmers goal। অর্থাৎ এমন একটা জায়গা, মানে আমরা ফার্ম হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে শুধুমাত্র ফুড প্রোডাকশন। ফুড আসলে দুই প্রকার, একটা হচ্ছে অ্যানিমাল ফুড, একটা হচ্ছে ক্রপ ফুড। মানে ঘটনা হচ্ছে ক্রপ থেকে আসে, একটা অ্যানিমাল থেকে আসে। যা খায় মানে তারা তো আসলে ফুড, মানে হিউম্যান বিইং যা খায়, ফুড বা ফিড আমরা যে প্রোডাকশন করি, অ্যানিমাল যেটা খায়। তাহলে এখন ঘটনা হচ্ছে যে যা আসলে ক্রপ থেকে আসতে পারে, আর অ্যানিমেলের ফুড আসলে নর্মালি মানে হিউম্যানের ফুড আসে অ্যানিমেল থেকে আর ক্রপ থেকে। মানে আমাদের যাই করি না কেন আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ফুড প্রোডাকশন করা। এই ফুড প্রোডাকশন আবার একটা জিনিস হচ্ছে যে ওয়েস্ট ম্যানেজমেন্ট করছে যে আমরা সেফ ফুড চাই, সেফ ফুড চাই বা কোয়ালিটি ফুড চাই। সেফ এবং কোয়ালিটি ফুড করতে গেলে আসলে এই কোর্সটি আমাদেরকে করতে হবে। বুঝতে পারছি না? কারণ ফার্মের ওই যে হাইজিন মেনটেন করতে হবে, বায়োসিকিউরিটি এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট বলতে আসলে স্বাভাবিক, এগুলো কিন্তু এক একটা পার্ট। মানে আমরা আগে কোর্সটা বায়োসিকিউরিটি আছে প্র্যাকটিস, যে আমি একটা মানুষকে এখন ভাবে যাইতে দিব না, যাওয়ার সময় আসলে সে কি করবে, অ্যান্টিসেপটিক বা একে ব্যবহার করবে। এটা তো আসলে কিছুই না, একটা প্র্যাকটিস। ওইরকম গুড এগ্রিকালচার প্র্যাকটিসের একটা পার্ট ধরা বায়োসিকিউরিটি একটা প্র্যাকটিস, এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা ফাংশন। ওইরকম হাইজিন মেনটেন করা, মানে ঘটনা হচ্ছে যে আসলে ঠিক আছে ড্রেনেজ সিস্টেমটা আমাকে করতে হবে, সেটা প্র্যাকটিস। তাহলে আসলে সব প্র্যাকটিসটা আমরা কিসের জন্য করছি? সেফ ফুড প্রোডাকশনের জন্য। সেফ ফুড এবং গুড হেলথ, হেলথ ফর হিউম্যান বিইং এবং হেলথ ফর অ্যানিমালস, হেলথ ফর এনভায়রনমেন্ট, তাই না? মানে গুড এনভায়রনমেন্ট পাওয়ার জন্য আসলে আমরা এই কাজটি করব। ঠিক আছে? তাহলে আমরা এবার একটু শেষের দিকে যাই। এখন একটা অ্যানিমাল ওয়েস্ট তাহলে কি কি, এটা ফার্মের থেকে কি কি এক্সক্রিট হয় বলা হয়তো কেউ একটু। এক্সক্রিট হয় কি কি? তাহলে কি কি অ্যানিমাল ওয়েস্টের উদাহরণ দিই আমরা। স্যার ডাং হতে পারে স্যার। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে ডাং, আর কি? ফেদার।
হ্যাঁ, স্যার ফেদার। ফেদার হতে পারে। আর কি আর যা ডাঙের পরে আসলে মূল কোনটা আছে? ইউরিন। ইউরিন। মানে এটা উদাহরণ মানে নিজে নিজে বললে আসলে আমি কিন্তু আবার বলছি, আমি তোমাদের মাথাকে ইয়ে করার জন্য, তো আমরা তো আমি দেখাইলে তো একবারে হয়ে যাবে। লিটার। তুমি শুধু মুখস্থ করবা, কিন্তু মুখস্থ করার জন্য তো আসলে পড়াশোনা না। হ্যাঁ, তাহলে কাউডাং হতে পারে, ক্যাটেল ফার্মের থেকে যদি আসে তাহলে ক্যাটেল কাউডাং হবে। অর্থাৎ ডাং আসে, যদি ঘোড়ার ফার্ম হয় তার হলো ঘোড়া হর্স ডাং হবে। যদি আমরা গোটের ফার্ম হয় তাহলে গোট পিসিস হবে, তাই না? যদি হলো পিগের ফার্ম হয় তাহলে পিগ পিসিস হবে বা পিগলি হবে। যদি পোল্ট্রি ফার্ম হয় তাহলে পোল্ট্রি, আমরা ওটাকে টার্ম বলি হচ্ছে লিটার, তাহলে পোল্ট্রি লিটার হবে, তাই তো? তারপরে কি আসে? ইউরিন আসে। ডাং এবং ইউরিন এই দুইটা অবশ্যই অবশ্যই আসতে হবে, কারণ এটা হচ্ছে নর্মাল ফিজিওলজি। তারপরে কি আসে? ফার্মের থেকে কিছু আমরা যে খাবার দিই, খাবারে কিছু খাবার পড়ে থাকে না, মানে সব খাবার তো গরু ছাগল খায় না। তখন হলো সেটা অনেক সময় আমরা দিই, যেমন আমরা যদি চিন্তা করার মধ্যে কিছু খড় কিন্তু সহ কিন্তু কৃষক গ্রামের লোকে নিয়ে যায়, নিয়ে তারপরে এগুলো প্রতিদিন ফেলে। তো হতে পারে কি বেডিং ম্যাটেরিয়ালস না, অনেক সময় ছাগল হয়েছে, বাচ্চাদের মানে খড় দিছে নিচে নিচে পরেরটা আসতে পারে। তারপর আছে যে ঠিক আছে মুরগির খামার বা খামারে ফেদার পড়বে, যদি গরুর খামার হয় উল পড়বে, যদি মনে হয় যে ব্লাড পড়তে পারে অনেক সময় যদি অসুস্থ থাকে। অল আর এক্সক্রিটেড হয়েছে, তাই না? নর্মালি অ্যানিমেল এক্সক্রিটা আর একটা হচ্ছে ফার্মের এক্সক্রিটা। তবে নর্মালি আমরা ডাং, ইউরিন এগুলোকে আমরা আসলে বলে থাকি যে এখন দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওটা একটা স্লাইড না সবটা দেখা যায়? একটা স্লাইড দেখা যায়, তাই না? জি স্যার। হ্যাঁ, নিচের স্লাইড দেখা যায়। পরেরটা এবার দেখো তো কি আছে এখানে। জি স্যার, দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড। দেখা দেখা যাচ্ছে, তাই না? তাহলে আমাদের একটা ধরো আমরা এখানে অ্যানিমাল ম্যানুয়াল ম্যানেজমেন্ট করবো, তাহলে অ্যানিমাল ম্যানুয়াল ম্যানেজমেন্টের তাহলে ওই দুটো কিন্তু ছোট প্রশ্ন দুটো, ওটা তো উত্তর তৈরি করতে পারবা। আমার মনে হয় একটু ইয়ে করলেই আর একটু মানে আমি গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি, তোমরা একটু পারবা আশা করি। ইনশাআল্লাহ। আমরা বেশি ইয়ে করবো না, কিন্তু মানে সবটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো, কারণ যাতে তোমরা ভবিষ্যতে ফাইট করতে পারো। এখন আমাদের দেশে তাহলে ডাং এবং ইউরিন দুইটা আছে, কিন্তু এখানে একটা দেখা একটা জায়গায় কাউ ডাং জমা হয়েছে, আর ডান পাশে দেখো যে আপনি তার যে পানি, এই ইউরিনটা চলে গেছে যে ওয়াটার বডিটাকে মানে পলিউটেড করে দিচ্ছে। দেখাতে পারছি? এটা হচ্ছে আমাদের দেশেরই একটা ছবি। এখন ঘটনা হচ্ছে যে বাংলাদেশে যদি তুমি মনে করো, বাংলাদেশে এখন ক্যাটেল পপুলেশন আছে 25.7 মিলিয়ন, দ্যাট মিনস 250 লাখ, যদি 2.5 কোটি। তাহলে এখন প্রতিদিন একটা গরু সাধারণত 15 কেজি করে 15 কেজি মতো গোবর দেয় এবং 15 থেকে 20 লিটার ইউরিন এক্সক্রিট করে। তাহলে কত পরিমাণ তুমি হিসেব করো, কত টন? মানে 250,000 মেট্রিক টন, 250,000 মেট্রিক টন, দ্যাট মিনস কত? 2,50,000 মেট্রিক টন কাউডাং পার ডে উৎপাদন হচ্ছে বাংলাদেশ। তো কিন্তু অনেকেই আমরা বাইরে ফেলে দিচ্ছি, ফেলে দেওয়ার পরে আমাদেরকে পরিবেশকে, এই যে ডান পাশে যে ছবিটা দিচ্ছ, পরিবেশকে দূষণ করছে। এখানে তাহলে কেউ আর আসলে পানি গোসল করতে পারতেছে না, পানি যাচ্ছে না, এখানে মশা মাছির উৎপাদন হচ্ছে এবং আসলে যেটা হচ্ছে। সুতরাং দিস ইজ দ্য চ্যালেঞ্জ, যে লাইভ স্টক ফার্মিং এ বাংলাদেশের ক্ষেত্রে এখন একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আমরা এনিম্যাল ম্যানেজমেন্ট যদি আমরা ইয়ে করি, তাহলে এটা ওয়াটার বডিকে দূর করছে। দেখো যদি আমরা পরেরটায় যদি যাই, দেখছো এখানে দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, আমরা মেনুর যদি ম্যানেজমেন্ট না করি, ফার্টিলাইজার যদি অ্যাপ্লিকেশন করি, প্যাস্টার ম্যানেজমেন্ট, প্যাস্টার বলতে যে জায়গায় আসলে এনিম্যালটি চলে, মানে তাহলে আমরা মেনুর এবং ফার্টিলাইজারের মাধ্যমে যদি ইয়ে হয়, নাইট্রাস অক্সাইড এমিশন ঘটে।
এই নাইট্রাস অক্সাইড N2O, এই নাইট্রাস অক্সাইড যখন ডাস্ট বা পার্টিকেলস এর সাথে মিলে যায় বা এর সাথে মিলে যায় তখন সে উপরে যে রেসপিরেটরি ডিজিজ তৈরি করে, আর পানির মাটির সাথে যখন যায় সয়েলে যায় তখন সে রিভার এবং পন্ডসের ক্ষেত্রে ওই যে সেই জন্য পানি আর মাছ বেঁচে থাকতে পারে না নাইট্রাস অক্সাইডের, তার মানে নাইট্রোজেন পয়জনিং তৈরি করে। সো এখানে সব সময় আমাদের কাছে এটা খুব থ্রেটেন। আমরা তাহলে আমরা কি এটা ইয়ে কি আছে, আমরা প্রথমে বলেছিলাম যে আমাদের হ্যাজার্ড তৈরি করছে, কিন্তু একে যদি আমরা প্রসেস করি, সুন্দর করে প্রসেস করি, তাহলে কিন্তু এটা সম্পদে পরিণত হতে পারে, এবং এখন কিন্তু তাই হচ্ছে। দেখো কাউডাং ইজ হাই ইন অর্গানিক ম্যাটেরিয়াল, অর্থাৎ যেটা পচে যায় পচনশীল, তো এখানে আমরা প্রসেস করতে পারবো, এবং গুড কোয়ালিটি রিচ ইন নিউট্রিয়েন্ট। ইট কন্টেন অ্যাবাউট 3% নাইট্রোজেন, 2% ফসফরাস, 1% পটাশিয়াম। অর্থাৎ দ্যাট মিনস আসলে এটা তেমন কিছু না, ওটা হচ্ছে গুড বায়ো ফার্টিলাইজার হিসেবে আসলে এটাকে ব্যবহার করার আমার একটা পোটেনশিয়ালিটি আছে। তাহলে এখানে আমরা বায়ো ফার্টিলাইজার হিসেবে করতে পারি। ক্যাটেল ইউরিনকে যদি বলো, ক্যাটেল ইউরিন কিন্তু তার চেয়ে আরো বেশি বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহার হয়, এবং এটাকে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ভাইরাল প্রপার্টিজ আছে। দ্যাট মিনস কোনো জায়গায় যদি মনে হয় যে এটাকে আমরা বায়োপেস্টিসাইড হিসেবে ব্যবহার করব, তারও কিন্তু আসলে ব্যবহার করার সুযোগ আসলে আছে। তাহলে আমরা আসলে ক্ষেত্রে বলতে চাচ্ছি যে এনিম্যাল ম্যানিউর হচ্ছে দুইটা জিনিস নিয়েই, একটা হচ্ছে ডাং এবং হচ্ছে ইউরিন, সব মিলেই কিন্তু আসলে ম্যানিউর। এখন এইটারে সবচেয়ে পোটেনশিয়াল ব্যবহার কি আছে, এটাকে বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করতে পারি এবং বায়ো পেস্টিসাইড হিসেবে ব্যবহার করতে পারি। বুঝতে পারছি? তাহলে এর ইউজ কি, বায়ো ফার্টিলাইজার অথবা বায়ো পেস্টিসাইড। তাহলে এখন আমরা ধরো অনেক প্রকার এতে আছে, আমরা এটা না গেলাম। আমরা এখন যদি ডিসপোজাল মানে করতে হবে, আমাদেরকে এখান থেকে আসলে একে ব্যবহার করতে হবে, না হলে সে চ্যালেঞ্জ তৈরি করবে, ওই যে মানে আমাদেরকে হ্যাজার্ড তৈরি করবে। সবচেয়ে বর্তমানে তোমাদের এলাকায় আসলে যদি আমরা যদি নিজের এলাকায় যদি চিন্তা করি, তা কৃষকরা গরুর খামারে কাউডাংকে কিভাবে ব্যবহার করে বলো একজন একটু, বর্তমানে কিভাবে ব্যবহার করছে, তাহলে সেই জায়গা থেকে আমরা আসলে চিন্তা করে স্যার, করতে হবে। হ্যাঁ, কম্পোস্ট করে স্যার জমিতে অ্যাপ্লাই করা হয় স্যার। কম্পোস্ট করে, আসলে সব কি কম্পোস্ট করে বলে মনে হয়? স্যার না স্যার, স্যার স্তূপ করে রেখে দেওয়া হয়, তারপর হচ্ছে কিছুদিন পরে অটোমেটিকলি সব এখান থেকে ইউজ করে ফেলে। তার মানে স্তূপ করে রাখে। অর্থাৎ আমরা যদি আরো একটু বলি, সেটা হচ্ছে যে সকালবেলায় রাত্রেবেলায় যে গোবরগুলো হয়, সেগুলো সকালবেলায় সে নিয়ে যায় ঝাড়ু দিয়ে একটা ঝুড়ির মতো করে নিয়ে পাশের একটা গাছতলায় হোক, এতে হোক, ছোট্ট করে একটা নিচু জায়গায় রাখতে, সেই জায়গায় নিয়ে যেয়ে ফেলে, তাই না? বছরের শেষে চৈত্র বৈশাখ মাসে ওই জায়গাতে নিয়ে যেয়ে খেতে দেয়। এটাই তো বেশিরভাগ ক্ষেত্রে। আর কিছু লোক আছে জ্বালানি করে, তাই না? কিছু লোক আছে নুড়ি ইয়ে দিয়ে মানে যে রান্না করার কাজে ব্যবহার করে, তাই তো? জি স্যার। জি স্যার। আর দুই এক জায়গায় তো বায়োগ্যাস করে, তাই না? জি স্যার। এখন আমাদের কাজটা হচ্ছে তো আসলে এই জায়গায় তো একটা সায়েন্সকে ঢুকিয়ে দেবো, তাই না? আমাদের কাজ হচ্ছে আমরা পড়াশোনা করছি বা করছি যে আসলে আমরা বলি যে বাসায় বাবা তুমি যেটা করতেছো সেটা সাইন্টিফিক কিনা, আমরা সেই সায়েন্সটাকে আসলে এখানে একটু আলোচনা করার চেষ্টা করি। ঠিক আছে, যেমন আমরা বলছি যে কম্পোস্ট করে স্যার, আচ্ছা কম্পোস্ট একটা জিনিস, কম্পোস্ট করতে গেলে কমপক্ষে 3 ফুট মানে টাইট হতে হবে, মানে বাচ্চা হলো টেম্পারেচার 70 ডিগ্রি সেলসিয়াস উঠতে হবে। আসলে কি তাই হয়? দেখছো, কমপক্ষে 3 ফুট উঁচু মানে পাইল না করলে টেম্পারেচার ওঠেই না। এবং এক জায়গায় করবা যখন, এবং ময়েশ্চার পার্সেন্টেজ 60 to 65% রাখতে হবে। মানে কম্পোস্ট মানে হচ্ছে একটা সার হতে হবে, মানে যেখানে চিট না, কোনো অন্য কিছু থাকবে না, কোনো দুর্গন্ধ থাকবে না, মানে কোনো আগাছা থাকবে না, সবকিছু। দ্যাট ইজ দ্য কম্পোস্ট। আসলে আমরা যেটা দেই এটাকে বলা হয় ফার্ম ইয়ার্ড ম্যানিউর, মানে উঠানে যেটা তৈরি হচ্ছে, ফার্মে যেটা তৈরি হচ্ছে সেটাকে আসলে আমরা দিয়ে দিচ্ছি ম্যানিউর। ম্যানিউর এবং কম্পোস্ট আসলে একটু ভিন্ন। তাহলে আমরা এটা চেষ্টা করি আলোচনা করি, ঠিক আছে না? ধরো প্রথমে আমরা একটা তাহলে আমরা কয়েকটা পদ্ধতি আসলে এখানে বলেছি। প্রথমে ডাম্পিং করি। ডাম্পিং কি? ওই যে আমরা যেটা বললাম যে একটা জায়গায় নিয়ে যেয়ে আমরা এটাকে রাখি, ঠিক আছে? এটাকে আমরা বলি ডাম্পিং। ডাম্পিং আসলে রিফিউজ ইজ ডাম্পড ইন লো লাইং এরিয়াস। দ্যাট মিনস কোনোভাবেই
যে জায়গায় মাটি পানি বা বাতাসের সাথে মানে হচ্ছে নিচু এলাকায় কোনোভাবেই ডাম্পিং করা যাবে না। যেমন আমাদের কিছু মিউনিসিপ্যালিটি এলাকায় যাই দেখবা যে মিউনিসিপ্যালিটি যে সকল ওয়েস্ট গুলো আছে মানে ধরো বাসা বাড়ি থেকে থেকে হোক, এক জায়গায় নিয়ে রাস্তার ধারে মানে রেখে দেয়। রেখে দেওয়ার পরে কি হয়, ওই জায়গায় গন্ধ দিয়ে মানুষও যেতে পারে না, মানে এ করে না। আসলে ডাম্পিং হ্যাঁ ওটা একটা পদ্ধতি, বাট এটাকে কি করতে হবে, এটাকে ওই দিনে না করে আসলে কি বা সাইন্টিফিক ওয়েতে করতে হবে, তাহলে যাতে গন্ধ না তৈরি হয়। তাহলে আমরা যদি কি করতাম, আমরা যদি এটাকে দিয়ে দিতাম এক জায়গায়, দিয়ে ওর উপরে যদি আমরা ধরো 2 ফুট বা 1.5 ফুট একটা মাটির লেয়ার দিতাম, তাহলে কি আসলে গন্ধটা আর বেরোতো? বের হয় কিনা? আর সুযোগ আছে? মাটি দিলে কি গন্ধ হওয়ার সুযোগ আছে? সুযোগ নেই। এখন কতটুকু মাটি দিব? ধরো আমাদের বাড়িতে একটা মুরগি মারা গেছে, সেই মুরগিটা নিয়ে আমরা অথবা আমরা কিন্তু একটা জায়গায় পুঁতে রাখি বলি আসলে। এখন রাখলাম, রাখলে কতটুকু গর্ত করবা? এবং নাহলে পরের দিন সকালবেলা আবার একটা শিয়াল দিয়ে টানাটানি করলো, তাহলে সে ডিজিজও স্প্রেড আউট হলো, এ করা যাবে না। ওখানটায় আমাদেরকে আসলে সায়েন্স ব্যবহার করতে। তাহলে আমরা আমরা প্রথম শব্দটাই বলছি ডাম্পিং। হ্যাঁ, আমরা এক জায়গায় জায়গায় যে কোনো জায়গায় ফেলা আসলে যাবে না। যে জায়গায় ফেলবো একটা জায়গায় নির্দিষ্ট জায়গায়, এবং তার জন্য আলাদা করে একটা পজিশন তৈরি করতে হবে। বুঝতে পারছি? কারণ দিস ইজ ওয়েস্ট। ওয়েস্ট মানে হ্যাজার্ড তৈরি করবে। ওই হ্যাজার্ড মানে হচ্ছে তোমাকে তোমার সেফটি দিবে না, ফুড সেফটি দিবে না, তোমার হেলথের জন্য মানে হেলথ এর জন্য আসলে থ্রেটেন্স হবে। অর্থাৎ দ্যাট মিনস তুমি সুন্দর স্বাস্থ্য গুড হেলথ এর জায়গায় তুমি বাধা পেতে হবে। যেমন ওই জায়গায় দিয়ে যদি একটা মাছি চলে আসে তাহলে হতে পারে, কারণ যদি অ্যামোনিয়া যায় তাহলে বাচ্চাদের নিউমোনিয়া হবে। সুতরাং এটাকে আসলে এক একবারে তৈরি করবে। তাহলে আমরা সেই জন্য বলছি রিফিউজ ইজ ডাম্পড ইন লো লাইং এরিয়া, অর্থাৎ নিচু যে জায়গায় আসলে পানিতে বা যে জায়গায় প্রয়োগ করতে পারে সে জায়গায় কোনোভাবেই কোনো কিছু ডাম্পিং করা যাবে না। কারণ এখানে ব্যাকটেরিয়াল অ্যাকশন ঘটে, ভলিউম এবং আসলে প্রথম আমাদের কাজ হচ্ছে যে ভলিউম কমাতে হবে, হিউমাস বা মাটির লাইকে বানাতে হবে। তো সেরকম আসলে হওয়ার কোনো সুযোগ ওখানে নেই। The drawbacks of dumpings are the refuge is exposed to piles and flies and rodents. That means আসলে আমরা যদি এদিক ওদিক ফেলে রাখি তখন সে কি করে, মাছি এবং মানে আমরা এটাকে বলি রডেন্টস বলতে মানে ইঁদুর জাতীয় আসলে যা আছে সবই আসলে তাদেরকে সে মানে করতে সহায়তা করে। তাহলে আমরা এখানে কোনোভাবেই করা যাবে না। দেখে হু এক্সপার্ট কমিটি দ্যাট মিনস 1967 কন্ডেম ডাম্পিং as a most incendiary method that creates public health hazards, a nuisance and severe pollution of the environment. দ্যাট মিনস উন্নত দেশে, আমি বলার উদ্দেশ্য হচ্ছে যে উন্নত দেশে বলতে আসলে হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, দেখো 1967 শব্দটি বলার উদ্দেশ্য হচ্ছে যে কমপক্ষে 100 বছর না তারও আসলে মানে 150 বছর 200 বছর আগেই তারা এই ডাম্পিং যে কোনো জায়গায় যে জায়গায় ইচ্ছা সে জায়গায় ইচ্ছা যা ইচ্ছা তাই ফেলবা, সেটা করা যাবে না। দিস ইজ ব্যান করেছে। তাহলে এখন তারা কি করে, অনেক সময় কন্ট্রোল টিপিং করে অথবা স্যানিটারি ল্যান্ডফিল করে। দ্যাট মিনস আসলে একটা জায়গা আছে, আমার তো অবশ্যই এটাকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, তারা একটা সাজেস্ট করেছে যে ঠিক আছে তোমরা যদি করো তাহলে এই জায়গায় একটা জায়গায় গর্তে ফেলবা, সেই গর্ত যে জায়গায় ফেলবা সেই জায়গাতে যেন মানে কোনো লিচিং হয়ে যায়, ওই জায়গাতে যে তরল বেরোবে সেটা যেন পানিতে না যায়, সেটা উপরে যখন ইয়ে থাকে তখন যেন গন্ধ না বাইরে বের হয়। তাহলে কি বলছে, today's landfills are very different from the old ones where people just dump their garbage in an open area। মানে কিন্তু আমাদের দেশে কিন্তু এখনো তাই করছে। মানে আসলে এখন ল্যান্ডফিল বা কারণ প্রচুর তো ওয়েস্ট হবেই, এক্ষেত্রে অবশ্যই ল্যান্ডে মানে ফেলতেই হবে কোথাও একটা জায়গায়। সবই যদি ব্যবহার করতে হয়, পোড়ানো হয় তাহলে তো কঠিন। সেজন্য কি করতে, ল্যান্ডফিলস আর কনস্ট্রাক্ট এন্ড অপারেট রিস্ট্রিক্ট এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড। দেখো মানে যে জায়গায় করবা একটা জায়গা আগে তাকে এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড অনুযায়ী তাকে সবকিছু করতে হবে। আমরা একটু এই যে আমাদের দেশে এরকম পাওয়া যায় না, কিন্তু এখানে কিন্তু মেশিন দেয় না, তারা উপরে গ্রাউন্ড ওয়াটারে মানে ওয়াটার প্রয়োগ করে না, মানে পানি প্রয়োগ আসে অপর থেকে, নেই ছাউনি নাই, তারপর হচ্ছে উপরে কোনো মাটি দেওয়া নাই। এটা আমি আজকে পড়ায় আসলে একটু ইয়ে করবো, তারপরে আমরা কম করছি। দেখো এটা হচ্ছে ল্যান্ডফিলের সবচেয়ে সাইন্টিফিক পদ্ধতি। এখান থেকে ল্যান্ডফিলের হচ্ছে সাইন্টিফিক পদ্ধতি। সাইন্টিফিক পদ্ধতিটা কি, দেখো আমরা যে জায়গায় করি না কেন, অর্থাৎ যে জায়গায় একটা জায়গায় আমরা গার্বেজ ফেলার আগে ওই গার্বেজ থেকে যে লিচেট বলে আমরা আসলে যে তরলটা বের হবে, সেই তরলটা হচ্ছে পয়জনাস হতে পারে অথবা ইনফেকশন।
এই তরলটা যাতে না বাইরে বেরোয়, ধরো নদীর পাশে যদি আমরা করি তাহলে নদীতে যা পানিটা চলে যাবে, তাহলে তাতে ক্ষতি করবে। সেই জন্য আমরা কি করব, অবশ্যই একটা মানে ইট দিয়ে করা অনেক সময় খরচ বেশি হয়ে যায়, ইয়ে হয়ে যায়, কিন্তু সেখানে কিছু মাটি, পানি, বালি এরকম একটা লেয়ার স্তর স্তর করে দিয়ে যেন শক্ত একটা লেয়ার তৈরি করবো, যেন সে জায়গা থেকে সে না চলে যায়। তবে সাইন্টিফিক হচ্ছে, দেখো আমরা একটা প্রথমে সবচেয়ে লাস্ট লেয়ারে কি আছে, যাতে মাটি আছে, সাবসয়েল, দ্যাট মিনস যে মাটিটা তুমি এখানে পাইছো। তারপরে একটা তুমি একটা কাদা মাটি দিবা, তারপরে একটা বালি দিবা, তারপরে সিনথেটিক লাইনার বলতে এখানে ধরো বালিটাকে আবার একটু সরাই ছেড়ে দিবা যদি মনে হয়, তারপরে থেকে গার্বেজ ফেলা শুরু করতে হবে। এরকম ভাবে কয়েকটা লেয়ার আগে 5টা তৈরি করতে হবে। আসলে উদ্দেশ্য হচ্ছে কি যেন কোনোভাবেই লিচের জন্য পার্মানেন্ট স্টোরেজ ট্যাঙ্ক, মানে কোনোভাবেই যেন লিচেরটা পানিতে, এই গার্বেজটা পানিতে বা মাটিকে দূষণ না করে। মানে ক্লে অ্যান্ড প্লাস্টিক লাইনিং টু প্রিভেন্ট লিকস, পাইপস কালেক্ট লিচেট ফ্রম বটম টু ল্যান্ডফিল। তার মানে ঘটনা হচ্ছে যে কোনোভাবেই যেন এরকম ভাবে করতে হবে যেন লিক হয়ে যায়, মাটিকে আসলে দূষণ না করে, এবং এর মধ্যে দিয়ে আবার যেন পানিতে না ফেলে। তাহলে প্রথম যে মাটি যে জায়গায় ফেলবো সেই জায়গাটা কিন্তু আগে তৈরি করে নিতে হবে, একটু শক্ত করে হোক, পিটায় হোক, আমরা ইয়ে দিয়ে হোক, বালি দিয়ে আমরা যেমন ঘরের মধ্যে মেঝে করি সেরকম আসলে। তারপরে তুমি ফেলতে থাকবা, তারপরে তুমি ফেলতে থাকবা। এই ফেলতের মধ্যে মাঝে মাঝে যদি মনে হয় যে না আমি একদিনে ফেলবো না, তাহলে আমি যে পাটটা ফেলবো সেই পাটটা ফেলবা। ওখান থেকে দ্রুত পচানোর জন্য আমরা বিভিন্ন প্রকার যারা চুন ব্যবহার করতে পারি, ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারি, যাই করি না কেন আসলে করতে পারি, আবার না করলে কোনো সমস্যা নেই। কিন্তু উপরে যখন শেষে দেখো, শেষে কিন্তু আর একটা টপ সয়েল তৈরি করতে হবে ওইরকম একইভাবে, টপ সয়েল, স্যান্ড, ক্লে এবং গার্বেজ, মানে শেষে একদম গার্বেজ আছে, এর উপরে আবার একটা কি করবা, একটা ক্লে বা কাদা মাটির একটা লেয়ার দিয়ে দিতে হবে। কাদা মাটির কাদা দিয়ে মানে লেপে দেওয়ার মতো, মানে কথা হচ্ছে কাদা মাটির একটা লেপে দিতে পারবা, মানে সিমেন্ট দিয়ে হোক, যা দিয়ে হোক, মানে যাই করে একটা করতে হবে যেন ও দিয়ে আর কোনো গন্ধ বাইরে না চলে আসে। তারপর আবার বালি দিব, যদি কাদা মাটি দাও তাহলে বালি দিবা, বালি দিয়ে আবার উপরে মাটি দিয়ে দিতে হবে, কারণ মাটি হচ্ছে সবচেয়ে বেশি মানে দুর্গন্ধ দূর করা ওয়াটার ডিওয়াটারেন্ট হিসেবে কাজ করে। সেই জন্য ধরো আমরা যে সকল মারা যায় যাই যায় না কেন মাটিতে দিলে কিন্তু কোনো গন্ধ, মাটির কোনো গন্ধ নেই। তাহলে আমরা এখন অনেক সময় কি করে দেখবা যে এই জায়গার মধ্যে অনেক সময় আগুন জ্বলতেছে, আগুন জ্বলে বাংলাদেশে যেরকম থেকে আগুন জ্বলে বলতে কি আসলে এখান থেকে মিথেন গ্যাস প্রোডাকশন হয়, কারণ এখানে অ্যানারোবিক কন্ডিশন আছে। তাহলে মিথেন গ্যাস যদি প্রোডাকশন হয়ে থাকে, তাহলে আমরা যদি এইভাবে করি তাহলে মিথেন গ্যাস প্রোডাকশন হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যদি মিথেন গ্যাস প্রয়োগ করে তাহলে লিকেজ থাকলে অবশ্যই ওয়েস্টার্ন প্রুফ টু ডিটেক্ট লিচেট এন্ড মিথেন লিকস আউটসাইড ল্যান্ডফিল, মানে আসলে মিথেন যায় না যদি এরকম ভাবে থাকবে। যদি এরকম হয় অবশ্যই আমাদেরকে সেরকম প্রস্তুতি নিতে হবে। তো দিস ইজ দ্য আইডিয়াল বা সাইন্টিফিক পদ্ধতি। তাহলে ওই রকম আমরা কোনো একটা ফার্মে যদি মনে হয় যে 500 মুরগি মারা গেছে হঠাৎ করে, তারা হতে পারে না হঠাৎ করে 500 মুরগি মারা গেছে, তাহলে মুরগিটাকে তুমি আসলে কিভাবে বারিড করবা, সেটা হচ্ছে বারিয়াল মেথড, বা ল্যান্ডফিল করে দিবা না একটা জায়গায় আমি ফেলবো, তাহলে সেই জায়গায় নিচের অংশটুকু আসলে কিন্তু একটু, কারণ হচ্ছে মাটিটাকে শক্ত করে নিতে হবে, কিছু বালি দিয়ে দিতে হবে, তারপরে কিন্তু মুরগিটা রাখবা। মুরগিটা রাখার পরে আবার মুরগিটা শেষের পরে আবারও কিছু মাটি, পানি, বালি দিয়ে একটা ক্লে লেয়ার তৈরি করে তারপরে আসলে করবো। দ্যাট ইজ দ্য সাইন্টিফিক, অর্থাৎ যেন কোনোভাবে এর থেকে আমরা এতে না যাই। এখন আমরা তাহলে একটা মেথড আসলে বললাম, ওই তাহলে আমরা ল্যান্ডফিল বা ইয়ে থাকতে পারি। ওরকম আরেকটা ছোট্ট একটি ধারণা দিই। ধারণা হচ্ছে যদি আমরা বলছি যে কম্পোস্ট করি, তাহলে কম্পোস্ট যদি আমাদের করতে হয় তা দেখো, কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্ট আছে। কম্পোস্ট করতে গেলে এরকম একটা টেম্পারেচার লাইন যেতে, দ্যাট মিনস এখানে 3 ধরনের টেম্পারেচার উঠবে। এখানে মেসোফিলিক ব্যাকটেরিয়া থাকে, মাইক্রো এবং কিউরিং একটা ফেজ থাকে, থার্মোফিলিক ফেজ থাকে। এই থার্মোফিলিক ফেজে 55 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠে। তা আমরা কোনোভাবেই কি আসলে এইভাবে রাখি, মানে পচে যায় একদম একটা কম্পোস্ট আকারে যে হতে হবে। আমরা কম্পোস্টের সংজ্ঞা প্রতি আছে কিনা একটু দেখুন। স্যার এরকম এটা হচ্ছে এর আছে, আমরা কম্পোস্ট যেতে হবে। আমি তো শেষের দিকে একটা ছবি দেখাবো, অসুবিধা নেই। মানে কম্পোস্ট মানে হচ্ছে একদম মাটি হয়ে যাবে, মাটির মতো হতে হবে, মানে একদম মাটি যেটা প্লান্ট একেবারে সরাসরি গ্রহণ করতে পারে, কিন্তু আমরা আসলে করতেছি না। তা আমরা কম্পোস্ট প্রোডাকশন এবং ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার প্রোডাকশন, বায়োগ্যাস প্রোডাকশন, এনিম্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে আমরা এটা আসলে পড়াবো
নেক্সট একটা মানে দুইটা ক্লাস, আরো দুইটা ক্লাস আমরা অ্যানিমাল ওয়েস্ট ম্যানেজমেন্টের 3-4টা ক্লাস দিব। আমরা একটা প্রথম দিকটা একটা আউটলাইন আছে যে তাহলে আমরা অ্যানিমাল ওয়েস্ট, তাহলে তোমাদের মধ্যে একটু খাতায় লিখে নাও। আজকে আমরা আসলে যে কাজটি করতে চাই, তোমরা একটা মানে শীট তৈরি করবা আর কি, নোট শীট তৈরি করবা। এনওয়েস্ট কাকে বলে, হোয়াট আর অ্যানিমাল ওয়েস্ট, উদাহরণ দিব, এক্সাম্পল। তারপরে তার বিভিন্ন প্রকার অ্যানিমাল ওয়েস্টের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এবং নিউট্রিয়েন্ট কম্পোজিশন। শোনা যাচ্ছে? জি স্যার। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এবং নিউট্রিয়েন্ট কম্পোজিশন। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বলতে এরকম যে আমি কাউডাংটা আসলে কিভাবে চিনবো, বুঝতে পারছো না? অনেক সময় আইডেন্টিফিকেশন দেয় বা ইয়ে দেয় এরকম মানে যে আসলে মানে কাউডাং মানে যখন গুড হেলথ হয় তখন কাউডাংটা আসলে কেমন হতে পারবে। দেখবা যে একটা প্রথমে পড়ে, তার পাশে আরেকটা পড়ে, তার পাশে তার উল্টো পাশে একবার পরের বার পড়বে, তারপরে দেখবার ওর মাঝে আরেকবার পড়বে, এরকম 5 থেকে 8টা পড়ে। মানে ভালো করে এখন আগে তো দেখা হয় না ভালো মতো। যখন মানে কাউডাং এক্সক্রিট করবে একটু লক্ষ্য করে দেখবা যে আসলে একটার পরে একটা কিন্তু পড়ে। তা প্রথমে একটা জায়গায় পড়ে, তারপরে বাম পাশেটা পড়বে দেখবা, তারপরে ডান পাশে পড়বে, তারপরে এই যে পাম এবং ডানের উপরে একটা ঝোলের মতো করে মানে একটু পড়বে, তারপরে আবার ওই রকম ভাবে এসে সাজে 5টা থেকে 8টা যদি হয় তাহলে সেটা মনে করবা যে ওই দিন অ্যানিমাল গুড হেলথে আছে, অথবা আমি যে খাবার দিছি সে খাবার সে পরিপূর্ণ হয়েছে, সেই জন্য সে এক্সপিটা দিতে পারছে। যদি মনে করো যে কম পড়ছে তাহলে মনে করবো আসলে ওর খাবারই কম পড়ে গেছে, মানে এখানে কারণ তার সব ডাইজেস্টিবিলিটি বেশি হয়ে গেছে, সে কিন্তু আসলে এক্সপিটা দেয়নি, কম দিচ্ছে। এসব দেখে কিন্তু আসলে বোঝা যায় মানে একটা ফার্ম ম্যানেজমেন্টের এ বোঝা যায় আসলে যে আমাদের মানে ইভেন ফিডিং ম্যানেজমেন্টও করা যায়। তাহলে আমরা ওইটা বোঝানোর চেষ্টা করছি। পরবর্তীতে আমরা কি বলতে চাইছি যে ইম্পর্টেন্স অথবা অবজেক্টিভস অফ লার্নিং অ্যানিমাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। এবং আমরা শেষে একটু যে বলার চেষ্টা করেছি সেটা আসলে এটা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা আমি শেষে আসলে ইয়ে দিব, অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে যে মানে ডিসপোজাল করতে হবে আমাদেরকে, অবশ্যই এটাকে ডিসপোজ করতে হবে, কারণ ডিসপোজ না করতে পারলে, এবং ওয়েস্ট ম্যানেজমেন্টের মূল কাজটা হচ্ছে প্রথমে কালেকশন করতে হয়, পরে ট্রান্সপোর্ট বা হ্যান্ডলিং, প্রসেসিং, রিসাইক্লিং আর ডিসপোজাল এবং মনিটরিং অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস, এবং শেষে এসে মনিটরিং ও করতে হবে। যে আমরা যেটা বললাম, তুমি বলছি যে আসলে কৃষকের ওই ক্ষেতে ওই গোবর দিয়ে লাভ হচ্ছে কিনা সেটা কিন্তু আসলে আমরা জানি না। এবং কৃষক কিন্তু উপর থেকে দেখো উপরে কোনো চাল দেয় না, নিচেতে পানির বা বৃষ্টিতে পানিতে ধুয়ে যায়, নাইট্রোজেন তো উপরে উড়ে যায় আর না ধুয়ে চলে যায়, সুতরাং ওইটা দিলে নাইট্রোজেনও পাচ্ছে না, কিন্তু আসলে ইয়ে পাচ্ছে আর এরকম ভাবে আমরা কিছু ডিসপোজাল সম্পর্কে আসলে আলোচনা করব। আর কিছু সবচেয়ে সায়েন্টিফিক পদ্ধতি আছে কম্পোস্টিং, ভার্মি কম্পোস্টিং, আসলে ডিকম্পোজিশন করা। এর ডাম্পিং হচ্ছে ফেলে দিয়ে তুমি ল্যান্ড ফিল করে দাও, ইনসিনারেশন হচ্ছে পুড়ায় একেবারে মানে ছাই বানিয়ে দাও, কম্পোস্টিং হচ্ছে ডিকম্পোজিশন, মানে এখানে কথা হচ্ছে যে ওর ভিতরে যে অর্গানিক ম্যাটার আছে, কম্পোস্টিং ভার্মি কম্পোস্টিং আসলে ভার্মি দিয়ে যদি করো তখন ভার্মি কম্পোস্টিং যদি দিয়ে করি তাহলে মানে অ্যানারোবিক কম্পোস্টিং মানে তারা বায়োগ্যাস করি, অনেক প্রকার আছে। আর বারিয়াল হচ্ছে আসলে ওইরকম ভাবে আমরা ডাম্পিং করতেছি না, মানে উপরে ফেলে করতেছি না, আমরা নিচে আসলে মাটিতে যদি পিছিয়ে ফেলি তাকে বারিয়াল মেথড করে। অর্থাৎ হোয়াটএভার দ্য মেথড উই হ্যাভ ফলোড ইট, উই শুড কনসিডার দ্যাট ইট শুড বি ম্যানেজড scientifically, it should be managed scientifically, and it should be converted waste to resource বা waste to wealth, মানে সম্পদে আমাদেরকে একে পরিণত করতে হবে, বুঝছো? তাহলে আমরা এই জায়গা থেকে একটু তোমরা পরবর্তীতে ইয়েতে যাও, আমি পরে কম্পোস্টিং সম্পর্কে আমরা একটু মানে ধারণা একটু জাস্ট 10 মিনিটের মধ্যে দিয়ে দেবো, তুমি যাতে এর ভিতরে আলোচনা। কম্পোস্টিং এর মধ্যে আসলে মানে 4টা ফেজ থাকে। এই টেম্পারেচার ফেজ, এটাকে বলা টেম্পারেচার কাজ। তাহলে আমরা টেম্পারেচার কাজ অর্থাৎ তাকে টেম্পারেচার উঠতে হবে, টেম্পারেচার উঠায় কে মাইক্রো, কিছু বেনিফিশিয়াল মাইক্রোস থাকে। এই মাইক্রোস যখন একটা থাকে তখন সে যখন মানে টেম্পারেচারের মধ্যে পুড়ে অর্গানিক ম্যাটার যখন শেষ হয়ে যাবে, তখন যদি সে দুর্গন্ধমুক্ত হয়ে যায়, টার্নিং করলে পার্টিকেলটা ভেঙে যায়, অর্থাৎ একদম এর মতো দিয়ে ভেঙে যায়, তখন সেটাকে খেতে দিলে সেটাকে আমরা বলি কম্পোস্ট। মানে তখন যদি আমরা ওই জিনিসে হাত দেই তাহলে গরম হওয়ার কোনো সম্ভাবনা নাই, সে মাটির মতো হবে, কোনো দুর্গন্ধ থাকবে না এবং কোনো প্রকার থাকবে না। এরকম নর্মালি সেটাকে আমরা বলছি যে টেম্পারেচার কার্ভ। দেখাটা টেম্পারেচার কার্ভ দেখা যাচ্ছে না? টেম্পারেচার কার্ভ
এই টেম্পারেচার কার্ভের প্রথম যে অংশটুকু থাকে আছে 40°C তাপমাত্রা পর্যন্ত মেসোফিলিক ফেজ বলি আমরা। এখান থেকে তাহলে আমরা যদি আজকে যদি দেখি 30°C তাপমাত্রা আছে বা 31°, তাহলে উঠতে উঠতে 40 পর্যন্ত এটাকে আস্তে আস্তে রেখে দিলে একটা মাইক্রোস কাজ করে। এই মাইক্রোস গুলো আসলে আমরা সেটাকে বা অ্যাক্টিনোমাইসিটিস আছে, বিভিন্ন প্রকার মাইক্রোস আছে প্রথমে। এই কম্পোস্টের রোটিফায়ার বা মাইক্রোস গুলো কাজ করে, আমরা এটা নেক্সট ক্লাসে একটু বলবো, যা সেটা ধারণা দিচ্ছে আজকে। তাহলে কম্পোস্ট মানে হচ্ছে যে অবশ্যই এখানে পুরোটাই অর্গানিক ম্যাটারটা শেষ হয়ে যায়, লাস্টে এসে যখন থাকবে তখন একেবারে প্রকৃতির সাথে যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচার হবে, একদম মাটির মতো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, মানে ওই যে চিট বা এরকম হবে না, কোনো দুর্গন্ধ থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা এই চারটা ফেজকে আসলে আমরা বলছি যে টেম্পারেচার, তাহলে একটা টেম্পারেচার কার্ভটা একটু পড়বো পরে আমরা বলবো। ইনিশিয়াল ফেজ 10 থেকে 42 মানে 40°C। থার্মোফিলিক ফেজ মানে দ্যাট মিনস এই জায়গায় যেটা ওঠে 45 থেকে 70, পরে আস্তে আস্তে কমতে থাকে, এটাকে আমরা বলি কুলিং ফেজ। কুলিং ফেজ পেজে এসে শেষে এসে একদম যখন তার টেম্পারেচারের সাথে মিলে যাবে তখন সেটাকে বলা হয় কিউরিং ফেজ। মানে এটা 23 দিছি, এটা উদাহরণ কিন্তু আছে বাংলাদেশে কিন্তু আসলে মানে যখন যেদিন যেরকম টেম্পারেচার আছে সেটার সাথে মিলে গেলে সেটা করতে, অর্থাৎ এই চারটা ধাপ পার না হওয়া পর্যন্ত দ্যাট উইল নট বি কনসিডার্ড অ্যাজ কম্পোস্টিং। কম্পোস্টিং হচ্ছে প্রসেস, আর যে আউটপুট আছে যেটা প্রোডাক্টটা তৈরি হয় সেটার নাম হচ্ছে কম্পোস্ট। তাহলে এই চারটা ধাপ পার হয়ে যখন যাবে তখনই সেটাকে আমরা বলবো কম্পোস্ট। আর এই ধাপগুলো যখন, তাহলে আমরা যখন গ্রামে ফেলে রাখি এটা কি যায় মনে হয় পার হয়? তোমাদের কাছে কি মনে হয় সেটা একদম গুঁড়ো গুঁড়ো কাদা মানে মাটির মতো হয়ে যায় কিনা, দুর্গন্ধ থাকে কিনা, ওর মধ্যে অনেক প্রকার থাকে। তার মানে এই ধাপগুলো আসলে যখন না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা আসলে সাইন্টিফিক্যালি কম্পোস্ট বলতে পারবো না। বুঝতে পারছি না? এখানে আরেকটা জিনিস আছে যে আমরা ওখানে কি করি, ওইটাকে সেই জন্য আমরা বলি হট কম্পোস্টিং, মানে এখানে টেম্পারেচার কিন্তু উঠতেছে, দেখছো টেম্পারেচার সত্যি উঠছে। কিন্তু যদি কেঁচো দিয়ে আমরা কম্পোস্ট করি, অর্থাৎ কেঁচোকে খাওয়ায়, কেঁচো যখন পায়খানা করে আমরা বলি কেঁচো কাস্টিং অর কাস্টিং, তখন সেইটাকে কিন্তু আসলে আমরা ভার্মি কম্পোস্ট। ভার্মি মিনস আর্ট অর মানে হচ্ছে মাটির যে থাকে বিভিন্ন প্রকার থাকে। এখন আমরা দিয়ে যখন করি, এখানে যদি 40°C তাপমাত্রা তোলো তাহলে কিন্তু সব কিছু মারা যাবে। 40-35 উপরে গেলে কিছু বাঁচে না। তাহলে এখন ওইরকম তারা দেখবা যে গ্রামে আগে তাকে ডাইজেশন করে নেয়, মানে 1 মাস আগে পচায় না, এই জায়গায় পচায় যখন গন্ধ থাকে না আর যখন গরম থাকে না তখন আসলে কেঁচোকে দেয়। তো ওইটা পচাতে যাবে যদি ফেলে রাখি বাইরে তাহলে তো পরিবেশকে দূষণ করবে। এরকম একটা পদ্ধতি আমরা আসলে, তোমরা একটু গুগলে বা ভার্মি কম্পোস্ট সম্পর্কে জানো, আমরা পরে পার্থক্য কি আছে আমরা সেটাকে পরে ক্লাসে বলবো। ঠিক আছে না? আমার আবার আজকে এদিকে আর একটা ক্লাস আছে, আমরা 10:30টায়, সেই জন্য আমি এখন শেষ করতে চাচ্ছি। তোমরা হলো মানে এর সম্পর্কে আমাকে একটা ফিডব্যাক দাও, আসলে কি মানে আমি প্রথম দিকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা কিন্তু ওইগুলো না, আমরা অ্যানিমাল ম্যানুয়াল ম্যানেজমেন্ট সম্পর্কে বা অ্যানিমাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে পড়াবো। অ্যানিমাল ওয়েস্টের একটা পার্ট হচ্ছে প্ল্যানিং। ঠিক আছে না? বুঝতে পারছো না? ক্লাস কি বুঝতে পারছো কিনা? স্যার 2 নাম্বার কোয়েশ্চেনটা কি বলছিলেন, যে ডিফাইন টাইপস অফ অ্যানিমাল ওয়েস্ট এন্ড দ্য ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলা? না, ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমাল ওয়েস্টে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এবং নিউট্রিয়েন্ট কম্পোজিশন। ধরো কাউডাঙ্গের মধ্যে ওই যে দেখলাম না, কাউডাঙ্গের মধ্যে কি কি থাকে, ধরো নাইট্রোজেন কত, ফসফরাস কত, পটাশিয়াম কত, এরকম একটা ধারণা নিবা। ইউরিনের মধ্যে আসলে কেমন আছে, ঠিক আছে, মানে ফার্টিলাইজার ভ্যালু যে আমরা, কারণ এক্ষেত্রে আমরা কনভার্ট করবো বায়ো ফার্টিলাইজার। তা বায়ো ফার্টিলাইজার যদি আমরা না জানি, বায়ো ফার্টিলাইজার যদি না জানি, তাহলে একটু ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আর নিউট্রিয়েন্ট কম্পোজিশন। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তারপরে আমরা বিভিন্ন প্রকার পদ্ধতি অনুযায়ী আমরা ডিসপোজের পদ্ধতি বলছি। ডিসপোজের মধ্যে একটা পদ্ধতি বলছি ল্যান্ডফিল। এই ল্যান্ডফিলটা আছে শুনতে, ঠিক আছে? আর কম্পোস্টিং, ভার্মি কম্পোস্টিং, কিন্তু তার আগে আমরা যেটা একটা জিনিস চেক করতে চেষ্টা করেছি, সেটা হচ্ছে তোমরা কিন্তু জানতে হবে যে অ্যানিমাল ওয়েস্ট থেকে আসলে কি হয়। প্রথমে তাহলে আমরা অ্যানিমাল ওয়েস্ট কাকে বলে, কি কি উদাহরণ দিলাম। তারপর আমরা কি বলবো, অ্যানিমাল ওয়েস্ট থেকে কয় ধরনের অ্যানিমাল ওয়েস্ট কি তৈরি করে, হ্যাজার্ড তৈরি করে, তাই না? হ্যাজার্ড তৈরি করে। তাহলে কি কি হ্যাজার্ড আছে এবং কোন ভাবে করে সেটা আগে লিখো। ফিজিক্যাল হ্যাজার্ডস, কেমিক্যাল হ্যাজার্ডস আর বায়োলজিক্যাল হ্যাজার্ড।
আমরা যদি দেখতে পাও একটা জিনিস, ইয়েস স্যার। এই দেখো মানে ফিজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড এবং বায়োলজিক্যাল হ্যাজার্ড তৈরি করে। তার প্রথমে অ্যানিমেল ওয়েস্ট থেকে আসলে তার পাশে দিবা যে হ্যাজার্ড তৈরি করে। এই হ্যাজার্ড গুলো ফিজিক্যাল হ্যাজার্ড কিরকম, যাবে না কেউ মানুষ স্লিপ খেয়ে পড়ে যেতে পারে, তাই না? জায়গা নোংরা করতে পারে না। কেউ একটা কাজ করলো যে ঠিক আছে একটা তুমি ভেটেরিনারি একটা ইনজেকশন দিয়ে আসলা, দিয়ে আসার পরে তুমি বাইরে ফেলে দিলা, মানে নিডলটা পড়ে আরেকজনে কেটে গেল, এটা এক ধরনের হ্যাজার্ড। ওইরকম হলো মানে সিটি কর্পোরেশন রাস্তায় ময়লা ফেলছে অথবা একটা ইঁদুর মারা গেছে, সেই লোক পুঁতে দেয় নাই, তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, তোমার কিন্তু দুর্গন্ধ করছে, তুমি এটা একটা হ্যাজার্ড না? দিস ইজ ফিজিক্যাল হ্যাজার্ড, দ্যাট মিনস আমরা এখানে করতে। কেমিক্যাল হ্যাজার্ড হচ্ছে ওই যেগুলো আমরা যে বলছি যে ভিন্ন পেস্টিসাইড ব্যবহার করছো, হেভি মেটাল ব্যবহার করতেছো, পানিতে এতে দিয়ে দিচ্ছ, অ্যামোনিয়া নাইট্রোজেন যায় তোমাকে আমার রেসপিরেটরি ডিজিজ তৈরি করছে, দ্যাট ইজ কল্ড ফিজিক্যাল হ্যাজার্ড। বায়োলজিক্যাল হ্যাজার্ড হচ্ছে যখনই তুমি দিবা তখন তোমার মধ্যে সালমোনেলা তৈরি হবে, ইকোলাই তৈরি হবে, মানে বিভিন্ন প্রকার ভাইরাস ডিজিজ যদি মারা যায় তাহলে ভাইরাসটা স্প্রেড আউট হয়ে যাবে। অনেক সময় এখানে যখন কেঁচো যদি শামুকেশি জন্মগ্রহণ করে, জন্ম করে মানে ভেক্টর চলে আসবে, ভেক্টর চলে আসলে প্যারাসাইট ডেভেলপ করবে, কিছু না হলে শেষ পর্যন্ত ফাঙ্গাস গ্রো করবে, এই তাই না? তো এই আছে দিজ আর দ্য ফিজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল হ্যাজার্ড তৈরি করে। ওয়েস্টের জন্য আসলে তো প্রথম পারে তারা হ্যাজার্ড তৈরি করে। এই হ্যাজার্ড কি করে শেষে এনভায়রনমেন্টে যায় পলিউশন তৈরি করে। হ্যাজার্ড এনভায়রনমেন্টে যায় পলিউশন তৈরি করে। এই কি কি পলিউশন? ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন আর এয়ার পলিউশন বলছি। এই পলিউশনের হাত থেকে রক্ষা করার জন্য আমরা কি করব? ডিসপোজ করব বা বিভিন্ন প্রকার মেথড ফলো করব। এই মেথড গুলো নাম এলে এক একটা, যেটা কম্পোস্টিং, ভার্মি কম্পোস্টিং, বারিয়াল, যাই যাই দিই না কেন, ল্যান্ডফিল, বুঝাতে পারছি? জি স্যার। তার মানে আমরা কিন্তু এই চিন্তাটা মাথার মধ্যে ঢুকাবো, ঢুকাই একটু পড়বা, পড়ার পরে আমরা তোমরা পরের দিন একজন শেয়ার করবো, আমি তারপর আপলোড দিই। কারণ আমরা তো মানে গল্প আগে আমাদেরকে জানতে হবে। মানে এনিম্যাল ওয়েস্ট সম্পর্কে, তাহলে এনিম্যাল ওয়েস্ট আসলে মানে প্রথমে তার ক্যারেক্টার জানলাম, সে কি হ্যাজার্ড তৈরি করে, হ্যাজার্ড তৈরি করে আমাদের কি করছে? পলিউশন তৈরি করছে। পলিউশন কিভাবে করতেছে? এই পলিউশনের হাত থেকে রক্ষা করতে গেলে আমাদেরকে কি করতে হবে? বিভিন্ন প্রকার পদ্ধতি ফলো করে তাদেরকে সায়েন্টিফিক ভাবে মানে রিসাইকেল বলি, রিইউজ বলি, মানে প্রসেস করি, যাই করতে হবে। করলেই আমরা সেটাকে সম্পদে পরিণত করতে পারবো, মানে সেফ ফুড প্রোডাকশন করতে পারবো, মানে অ্যানিমাল এবং হিউম্যানস এর হেলথের হ্যাজার্ড থেকে রক্ষা করতে পারবো। ঠিক আছে, আমরা একটু মানে অ্যাটেন্ডেন্স নিতে চাই। আসলে কোন সিস্টেমে তোমাদের আছে? আমরা বলো সিরিয়াল দিয়ে আছে, আইডি নাম্বার কত থেকে বলো? স্যার 1 থেকে। মানে তার আগে 19 না কত জন দেখলাম? স্যার ওটা আমাদের হচ্ছে সেশন অনুযায়ী দিছে তো, হ্যাঁ 19 বলো। ASVM 19 ASVM, তারপরে 1 স্যার 01, 0। আচ্ছা জি স্যার। 1 আছে নাকি? Yes, sir. আইডি 1, 2, Yes, sir. ইয়েস স্যার, স্যার 2 আছে। 3 Yes, sir. আছে তো? সত্য সত্য Ji, sir. ID 3. আইডি 3, 4